আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ভয়েস অফ ইকোনমিক্স পেজে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদেরকে। আমি গত ক্লাসে অর্থনৈতিক প্রথম পত্রের নবম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। সেই বিষয়গুলোতে আমরা জেনেছি সামগ্রিক আয়, নবম অধ্যায় সামগ্রিক আয় এর প্রামাণ্য সংজ্ঞা, সামগ্রিক আয়কে বীজগাণিতিক সূত্রের মাধ্যমে উপস্থাপনের সূত্র, সামগ্রিক আয়ের সাথে সম্পর্কিত মোট দেশজ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটাকে সংক্ষেপে আমরা জিডিপি বলি, সেই জিডিপির প্রামাণ্য সংজ্ঞা, সূত্র। তারপরে রয়েছিল সংশ্লিষ্ট বিষয় নির্জাতীয় আয়, নির্দেশজ উৎপাদন, ব্যক্তিগত আয়, ব্যয়যোগ্য আয়, এবং সবশেষে আমরা জেনেছিলাম আমাদের মাথাপিছু আয় সম্পর্কে। আজকের ক্লাসে আমরা জানব সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি সম্পর্কিত কিছু ধারণা। আমরা জানি প্রতিটা দেশই একটি আর্থিক বছরে তাদের দেশের সামগ্রিক আয় হিসাব করে থাকে। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দেশের সামগ্রিক আয় হিসাব করা হয় সেই প্রক্রিয়াকে বা পদ্ধতিকে বলা হয় সামগ্রিক আয় পরিমাপ পদ্ধতি। আবার বলছি, যে প্রক্রিয়ায় কোনো আর্থিক বছরে একটি দেশের সামগ্রিক আয় হিসাব করা হয় সেই প্রক্রিয়া বা পদ্ধতিকে বলা হয় সামগ্রিক আয়ের পরিমাপ পদ্ধতি। এখানে সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি রয়েছে মূলত তিনটি। 1 নম্বরে রয়েছে উৎপাদন পদ্ধতি, 2 নম্বরে রয়েছে আয় পদ্ধতি এবং 3 নম্বরে ব্যয় পদ্ধতি। তো আসো আমরা প্রথমে জানবো উৎপাদন পদ্ধতিতে কিভাবে সামগ্রিক আয় হিসাব করা হয়। আমরা জানি কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে মোট চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হয়। এই পদ্ধতিতে কোনো দেশে একটি আর্থিক বছরে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার সমষ্টি দ্বারা সামগ্রিক আয়কে হিসাব করা হয়। এটি অধ্যাপক মার্শালের বক্তব্যকে সমর্থন করে উৎপাদনের দিক থেকে। এই পদ্ধতিতে জাতীয় আয় বা সামগ্রিক আয় হিসাবে যে সূত্রটি আমরা দিতে পারি সেটি কিন্তু আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি, যেটি ছিল উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয় হিসাবে সূত্র। সেখানে ছিল সামগ্রিক আয় এ আয় বা মোট জাতীয় আয় GNI সমান x1 P1 প্লাস x2 P2 প্লাস 2 আপ টু XNPN। যখন আমরা দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকে x1 x2 আপ টু xn চলকগুলো দ্বারা চিহ্নিত করব এবং P1 P2 আপ টু PN হচ্ছে সেই উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার বাজার দাম বা চলক। তো এভাবে আমরা প্রতিটি পণ্যের উৎপাদনের পরিমাণকে ওই পণ্যটির দাম দিয়ে গুণ করার পর এর সমষ্টিগত রূপ, অর্থাৎ প্রতিটি পণ্যের পরিমাণ তার দাম দিয়ে গুণ করব এবং পরপর প্রতিটি পণ্যের গুণফলগুলো আমরা যোগ করব। এই সমষ্টিগত রূপকেই বলা হয় উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয়। এই পদ্ধতিতে সামগ্রিক আয় হিসেবের ক্ষেত্রে আবার আমাদের কিছু বিষয় সতর্ক দৃষ্টি রাখতে হয়, যেগুলোকে সতর্কতামূলক বিষয় হিসেবে বিবেচনা করা যায়। সেই বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এই পদ্ধতিতে জাতীয় আয় বা সামগ্রিক আয় হিসাবের ক্ষেত্রে কেবলমাত্র চূড়ান্ত পণ্য এবং সেবার দাম হিসাব করতে হবে, প্রাথমিক ও মাধ্যমিক পণ্য বা সেবার দাম হিসাবের আওতায় আসবে না। দ্বিতীয়ত, অতীতের কোনো পণ্য ও সেবার দাম হিসাবের আওতায় আসবে না। এবং তৃতীয়ত, আমরা আরেকটি বিষয় উল্লেখ করতে পারি, যে সমস্ত সেবার কোনো বিনিময় মূল্য নেই, যেমন মায়ের সেবা, ঘরে বড় ভাইয়ের সেবা, বাবার সেবা ইত্যাদি সেবাগুলো এই পদ্ধতিতে সামগ্রিক আয় পরিমাপের ক্ষেত্রে হিসাবের আওতায় আসবে না। এবার আসো আয় পদ্ধতিতে সামগ্রিক আয় পরিমাপের বিষয়টি আমরা জানব। এই পদ্ধতিটি অধ্যাপক পিগুর মতে বেশি আলোচিত। তিনি বলেছেন, যখন কোনো নির্দিষ্ট আর্থিক বছরে একটি দেশে উৎপাদনের উপকরণ সমূহ অর্জিত আয়ের যোগফল দ্বারা সামগ্রিক আয় হিসাব করা যায়। অর্থাৎ কোনো নির্দিষ্ট আর্থিক বছরে একটি দেশের উৎপাদনের 4টি উপকরণ, যেগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই উপকরণগুলোর অর্জিত আয়ের যোগফল দ্বারা সামগ্রিক আয় বা জাতীয় আয় হিসাব করা হলে সেটাকে বলা হয় আয় পদ্ধতিতে সামগ্রিক আয় পরিমাপ করা। এই পদ্ধতির একটি সূত্র, বীজগাণিতিক সূত্র, যেটিও আমি গত ক্লাসে আয় পদ্ধতিতে জাতীয় আয় হিসাবের জন্য দেখিয়েছিলাম। সূত্রটি ছিল NI সমান সামেশন ছোট হাতের R প্লাস সামেশন W স্মল লেটার সবগুলা প্লাস সামেশন I প্লাস সামেশন
পাইটি ছিল গ্রিক প্রতীক, এটিকে মুনাফার চিহ্ন হিসেবে বিবেচনা করা হয়। এগুলো হচ্ছে উৎপাদনের 4টি উপকরণে অর্জিত আয়, অর্থাৎ মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ এবং মোট মুনাফা। এই 4টি আয়ের যোগফল থেকে বিয়োগ করতে হবে সমাজের মোট হস্তান্তর পাওনা, যেটাকে সামেশন টি সাবস্টিটিউট পি দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আমি সামনের ক্লাসে তোমাদেরকে এগুলো আবার দেখাবো। টি সাবস্টিটিউট পি দিয়ে ট্রান্সফারেবল পেমেন্ট বোঝানো হয়, যেটির বাংলা হচ্ছে হস্তান্তর পাওনা। হস্তান্তর পাওনা বলতে আমরা বুঝে থাকবো অর্থনীতিতে প্রচলিত ওই সকল অনুৎপাদনশীল কাজ যেগুলো থেকে দেশের মোট উৎপাদন বা আয়ের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না, যে লেনদেনগুলো কোনো দেশের সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক উৎপাদন কিংবা সামগ্রিক আয়ের উপর প্রভাব বিস্তার করে না। যেমন সমাজে প্রচলিত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি, এগুলোকে বলা হয় হস্তান্তর পাওনামূলক ব্যয়। এই ব্যয়গুলো দ্বারা দেশের কোনো সামগ্রিক অর্থনীতির কোনো উৎপাদন কিংবা আয় প্রভাবিত হয় না। সুতরাং আয় পদ্ধতিতে জাতীয় আয় হিসাবের ক্ষেত্রে এই হস্তান্তর পাওনামূলক ব্যয়গুলো বাদ দিতে হয়। এই পদ্ধতিতেও কিছু সতর্কতামূলক বিষয় রয়েছে, যেমন অনুৎপাদনশীল ঋণ থেকে অর্জিত সুদ এইসব থেকে বাদ দিতে হয়। যেই সমস্ত সেবা কোনো বিনিময় মূল্য থাকে না সেগুলো হিসাব থেকে বাদ দিতে হয়। হস্তান্তর পাওনা অর্থনীতিতে আয়ের দৃষ্টিকোণ থেকে সামগ্রিক আয় হিসাবের ক্ষেত্রে মোট যোগফল থেকে বাদ দিতে হয়, অর্থাৎ উৎপাদনের উপকরণগুলোর অর্জিত আয় থেকে হস্তান্তর পাওনাকে বাদ দিতে হবে। এবার আসা যাক ব্যয় পদ্ধতিতে কিভাবে সামগ্রিক আয় হিসাব করা যায়। অন্যান্য অর্থনীতি, বিশেষ করে অধ্যাপক এল রবিন্স, আরবিং ফিশার প্রমুখ অর্থনীতিবিদরা ব্যয় পদ্ধতিতে সামগ্রিক আয় হিসাবের ধারণা দিয়েছেন। আরবিং ফিশারের মতে কোনো আর্থিক বছরে একটি দেশে প্রচলিত সকল প্রকার ব্যয়ের যোগফলকে বলা হয় সামগ্রিক আয়। অর্থাৎ কোনো আর্থিক বছরে একটি দেশের সমাজে প্রচলিত মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয়ের যোগফল দ্বারাই সামগ্রিক আয় হিসাব করা হয়। যদি দ্বিখাত বা অর্থনীতিতে দুটি খাত থাকে, সেই ক্ষেত্রে ব্যয় পদ্ধতিতে সামগ্রিক আয় পরিমাপের একটি বীজগাণিতিক সূত্র আমরা প্রয়োগ করতে পারি। সেটিও আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। সেই সূত্রটি ছিল জিএনআই বা এনআই সমান সি প্লাস আই, যেখানে সি সমান ধরা হয় সমাজের মোট ভোগ ব্যয়, কনজামশন কস্ট, এবং আই সমান ধরা হয় সমাজের মোট বিনিয়োগ ব্যয়, ইনভেস্টমেন্ট কস্ট। এইভাবে এই সূত্রটিকে আমরা কিন্তু আরও অপরাপর খাত সংযুক্ত করে সাজাতে পারি। যেমন 3 খাত বা সরকারি ব্যয় সংযুক্ত খাত যখন অর্থনীতিতে বিরাজমান থাকে, তখন জাতীয় আয়ের এই সূত্রটিকে আমরা লিখতে পারি সি প্লাস আই প্লাস জি আকারে। জি সমান তখন হবে সরকারি ব্যয়। তো এইভাবে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে বা ব্যয় পদ্ধতিতে সামগ্রিক আয় পরিমাপ করা যায়। এই পদ্ধতিতেও জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্কতামূলক দৃষ্টি রাখতে হয়। সেই বিষয়গুলো কিন্তু আগের দুটি পদ্ধতিতে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলোর মতোই এখানেও আমাদের অনুৎপাদনশীল ঋণ থেকে অর্জিত সুদ বাদ দিতে হবে। যে সকল সেবার কোনো বিনিময় মূল্য থাকে না সেগুলো হিসাবের আওতায় আসবে না। পরোক্ষ কর হিসাবের আওতাভুক্ত হবে না, হস্তান্তর পাওনার হিসাব থেকে বাদ দিতে হবে ইত্যাদি বিষয়গুলো। তো এইভাবে আমরা সামগ্রিক আয় পরিমাপের 3টি পদ্ধতি আমরা শিখতে পারি। এই 3টি পদ্ধতিতে প্রথমে থাকবে উৎপাদন পদ্ধতি, দ্বিতীয়ত আয় পদ্ধতি এবং 3 নম্বরে হচ্ছে ব্যয় পদ্ধতি। এই 3টি পদ্ধতির প্রামাণ্য সংজ্ঞা, বীজগাণিতিক সূত্র যেগুলো আমরা চ্যাপ্টারের শুরুতেও জেনেছি, সেই সূত্রগুলো এবং সতর্কতামূলক বিষয় নিয়ে এই বিষয়টা উপস্থাপন করা হয়েছে। আশা করছি তোমরা শিখতে পারবে। এরপরে যে বিষয়টি তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে সেটি হচ্ছে সামগ্রিক আয় পরিমাপের ক্ষেত্রে সমস্যাবলী। সামগ্রিক আয় বা জাতীয় আয় প্রতিটা দেশই একটি নির্দিষ্ট আর্থিক বছরে হিসাব করে থাকে। তবে সামগ্রিক আয় অথবা জাতীয় হিসাবের ক্ষেত্রে প্রতিটা দেশই কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়। যেমন এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে পরিসংখ্যানিক তথ্যপাত্র পাওয়ার ক্ষেত্রে জটিলতা, অর্থাৎ সঠিক তথ্যপাত্র পাওয়া যায় না। যে সকল পণ্য নিজেরা ভোগ করি বা ব্যবহার করি সেগুলোর মূল্য নির্ধারণ করা যায় না। বাজারে প্রচলিত পণ্যগুলোর সঠিক দাম জানা যায় না।
অনেক সময় তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মীদের যথেষ্ট অজ্ঞতা থাকে। দেশে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের কারণে দামের হেরফের হতে পারে, দাম কম বেশি হতে পারে বা হ্রাস বৃদ্ধি হতে পারে, সেক্ষেত্রে হিসাবে জটিলতা দেখা দিতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রার অবমূল্যায়ন বা ঊর্ধ্বমূল্যায়নের ক্ষেত্রে আমদানি রপ্তানি আয় ব্যয়েও কিন্তু জটিলতা বা হিসাবের গরমিল হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সামগ্রিক আয় পরিমাপের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়। তবে এই সমস্ত অপরাপর সমস্যাগুলোর মধ্যে প্রধান একটি সমস্যা রয়েছে, যেটি আমি তোমাদেরকে জানাবো। বাকি সমস্যাগুলো আমি আশা করছি পাঠ্য বই খুললেই তোমরা সহজ ভাষায় বর্ণনাগুলো পড়লে পারবে। প্রধান এবং গুরুত্বপূর্ণ সমস্যাটি হচ্ছে দ্বৈত গণনার সমস্যা। আরও একবার বলছি, সামগ্রিক আয় পরিমাপের ক্ষেত্রে যে সকল সমস্যা রয়েছে তার মধ্যে প্রধান এবং গুরুত্বপূর্ণ সমস্যাটা হচ্ছে দ্বৈত গণনার সমস্যা। তো আমরা জানবো দ্বৈত গণনার সমস্যা বলতে কি বোঝানো হয়। অর্থনীতির ভাষায় কোনো নির্দিষ্ট আর্থিক বছরে একটি দেশের জাতীয় আয় হিসাবের ক্ষেত্রে যখন একই বিষয় ভুলে অথবা অনিচ্ছাকৃতভাবে দুইবার গণনা করা হয়ে থাকে বা দুইবার গণনা অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন যে সমস্যা দেখা যায় সেটার নামই হচ্ছে দ্বৈত গণনার সমস্যা। আবার বলছি, কোনো নির্দিষ্ট আর্থিক বছরে একটি দেশের জাতীয় আয় হিসাবের ক্ষেত্রে অর্থনীতির কোনো চলক বা বিষয়ের হিসাব অনিচ্ছাকৃত বা ভুলে যদি দুইবার গণনা করা হয়, সেই সমস্যাটিকেই বলা হয় দ্বৈত গণনার সমস্যা। যেমন তুলা থেকে সুতা তৈরি হয়, সুতা থেকে বস্ত্র তৈরি হয়, এটা আমরা জানি। কিন্তু বস্ত্রের দাম নির্ধারণের সময় আলাদাভাবে যখন তুলা এবং সুতার দাম যোগ করা হয়, তখনই কিন্তু দ্বৈত গণনার সমস্যা দেখা দিবে। কারণ বস্ত্রের মূল্য নির্ধারণের সময় কিন্তু তুলা এবং সুতার দাম হিসাব করে একটা দাম নির্ধারণ করা হয়ে থাকে। সেই দামের বাইরে যদি আলাদাভাবে আমরা তুলার এবং সুতার দাম সংযুক্ত করি, তখনই দেখা দিবে ওই হিসাবের মধ্যে জটিলতা। এটাকেই বলা হয় দ্বৈত গণনার সমস্যা। তো এই ছিল সামগ্রিক আয় পরিমাপের মূল এবং গুরুত্বপূর্ণ সমস্যা। তোমাদের পাঠ্য বইগুলোতে অনেক রকমের সমস্যার কথা উল্লেখ করা আছে। আশা করছি তোমরা সহজ বর্ণনায় সেই সমস্যাগুলো পড়লে নিজেরা পারবে। তবে দ্বৈত গণনার সমস্যা সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে, এবং এই প্রশ্নটি কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্নে জ্ঞানমূলক স্তরে এবং এমসিকিউতে কিন্তু খুবই গুরুত্বের সাথে বিবেচিত হয়, এবং এটি বিভিন্ন সালে বোর্ডের পরীক্ষাগুলোতেও এসেছে। তো এই ছিল আজকের ক্লাসের আমার আলোচনা, অর্থাৎ সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতিগুলো এবং সামগ্রিক আয় পরিমাপের ক্ষেত্রে সমস্যাবলী। এই পর্যন্ত আলোচনায় তোমরা সবাই আমার সাথে থাকবে, এবং আশা করছি আগামী ক্লাসে নতুন বিষয়ে আলোচনার আগ পর্যন্ত এই বিষয়গুলো তোমরা রপ্ত করতে পারবে। সে পর্যন্ত ভালো থাকবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।